স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ লাইন 24 এ আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। প্রেমের টানে বাংলাদেশে আসার খাতায় এবার নাম লেখালেন আরেক চীনা যুবক। ফেসবুকের মাধ্যমে মাত্র 1.5 মাস প্রেমের পর প্রণয়ে আবদ্ধ হয়েছেন রংপুরের এক তরুণীর সাথে। এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। চীনের মুসলিম প্রদেশ লিনচিয়ার বাসিন্দা ইসমাইল বলছেন, শিগগিরই নবপরিণীতাকে সাথে নিয়ে ফিরতে চান নিজ দেশে। ফখরুল শাহিনের রিপোর্ট। চীনা যুবক মা লিয়াংহুই ইসমাইল আর বাংলাদেশি তরুণী আনিকা আক্তার। অনলাইনে মাত্র 1.5 মাস প্রেমের সম্পর্ক। খাঁটি প্রেম প্রমাণে সুদূর চীন থেকে ছুটে এসে বাংলাদেশি মেয়েকে বিয়ে করে লিয়াংহুই। ঘটনাটি রংপুরের মিঠাপুকুরের হামিদপুর এলাকার। এই দম্পতি জানান, গত 24 এপ্রিল শুক্রবার রাতে মুসলিম রীতি অনুযায়ী বিয়ে হয় তাদের। জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাদেরকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা মানুষ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين। মুসলমান প্রমাণ দিতে সবাইকে পবিত্র কোরআন থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনান চীনা যুবক ইসমাইল। ধর্মের প্রতি অনুরাগ এবং বিশ্বস্ততার জন্য খুশি তার স্ত্রী আনিকা। ভালোবাসার প্রতি সর্বোচ্চ জিনিস কিছু নেই। মানুষ যদি মানুষকে বিশ্বাস করে সবকিছু করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের গ্রামে এটা ছোট্ট একটা গ্রাম, এই গ্রামে আমাদের একটা চায়নার জামাই, এটা আমাদের জন্য একটা গৌরবময় বিষয়। আল্লাহ পাক জানি তাদের সুস্থ থাকে এবং ভালো জানি করি মিলি খায়, এটাই আমাদের জন্য দোয়া। আনিকা আক্তার বলেন, প্রেমের টানে যেমন চীনা যুবক বাংলাদেশে এসেছে, তেমনি সেও পারবে চীনে গিয়ে সংসার করতে। এদিকে জীবনসঙ্গীকে নিয়ে নিজ দেশে পাড়ি দিতে চান চীনা যুবক। সে তো তার বাবা মার একটি সন্তান, ছেলে সন্তান, তো সে যদি রিস্ক নিয়ে আমার কারণে বাংলায় আসতে পারে, তাহলে আমি কেন পারবো না? চীনের মুসলিম প্রদেশ লিনচিয়া শহরের বাসিন্দা ইসমাইল ঢাকায় আসেন গেল 12 এপ্রিল। সেদিনই তাদের প্রথমবার বিয়ে হয়। পরে গ্রামের বাড়িতে এসে পরিবারের উপস্থিতিতে দ্বিতীয়বার বিয়ে হয় বলে জানান আনিকা আক্তার। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। পটুয়াখালীতে অসমাপ্ত ড্রেন পরিণত হয়েছে মরণ ফাঁদে। সামান্য বৃষ্টিতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এই পানি থেকেই মশাবাহিত রোগ ছাড়াও চর্মসহ নানা ছোঁয়াচের রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। অভিযোগ, বারবার তাগাদা দিলেও সমাধানে তেমন উদ্যোগ নেই। পটুয়াখালীর মৎস্যবন্দর আলিপুরের 3 পয়েন্ট থেকে খাপড়াভাঙ্গা নদী পর্যন্ত মহাসড়কের পাশে ড্রেন নির্মাণ শুরু করেছিল সড়ক ও জনপথ বিভাগ। তবে বাজেট স্বল্পতার কারণে কাজ থেমে যায় আলিপুর কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত এসে। ফলে বন্ধ হয়ে পড়েছে পানি নিষ্কাশনের পথ। বাসাবাড়ে ব্যবহৃত পানি, চলাভাঙ্গা মাদ্রাসা ও মসজিদের প্রস্রাবখানা এবং অজুখানার নোংরা পানি জমে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছে অন্তত 1/2 শতাধিক পরিবার। পানিতে এই কয় মাস ধরে বলছেন এই বগদে আসি, ডেঙ্গু মশায় কামড়ায়, এরপরে জ্বর হয়, এরপরে এই পানি গায়ে লাগলে হ্যাঁ হিন্দে পশলা ধরে, এখনো থার মতন নেই। সেহার মানে হনে না, মেম্বারে হন না, হেরা ওই আইয়ে কয় দিমনে আজ কয় 3 মাস ধরে একভাবে এইরকম রয়েছে। ড্রেনিং ব্যবস্থা না থাকার কারণে সব তলাই গেছে। এখন এর ভিতরে মনে করেন এই পানির ভিতরে এত দুর্গন্ধ পানিতে, মানে যে কোনো জায়গায় লাগলে অ্যালার্জি, তারপরে আপনার যে কোনো ঠোসকা পড়ে যায় এবং এর এখানে প্রচুর পরিমাণে মনে করেন মশা মাছির সৃষ্টি হইয়া মানে ঘরে থাকা এখন খুব কষ্টদায়ক। আমরা খুব দুর্ভোগের ভিতরে আছি এখন। স্থানীয়রা বলছেন, তারা পড়েছেন উভয় সংকটে। একদিকে সামান্য বৃষ্টিতেই পানি ঢুকে পড়ছে ঘরে, আবার স্থির পানিতে বাড়ছে মশার বিস্তার। এতে বাড়ছে ডেঙ্গু, চর্মরোগ সহ নানা রোগ। পানি ড্রেনের ভিতরে এদিক সেদিক দৌড়দৌড়ি করতে, কিন্তু যাওয়ার মতো নামার মতো পানি কোনো জায়গা নেই। তাই মশায় এবং জলাতঙ্ক রোগে প্রায় বাচ্চারা জ্বরে অসুস্থ, ডেঙ্গু জ্বরে। আর পানিতে নামার সাথে সাথে ফসকে উঠে যায়, বিছু উঠে যায়, বাচ্চা কাচ্চা দুর্ভোগ অবস্থা আছে। গরু বাছুর, হাঁস মুরগি সব নিয়ে মানুষ সমস্যার ভিতরে আছে। ঘরের ভিতরে পানি ঢুকে যাইতেছে, টয়লেট বাথরুম পানিতে ভাসমান অবস্থায় আছে। আসছে বর্ষা মৌসুম, তাই পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কায় রয়েছে এলাকাবাসী। তবে শিগগিরই ড্রেন নির্মাণ কাজ শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
বিষয়টা সম্পর্কে আমরা অবগত। গত অর্থ বছরে আমরা যেটা বরাদ্দ পেয়েছিলাম সেখান থেকে আমরা আসলে অর্ধেক কাজটা করে সেটা এই অর্থ বছরে করার জন্য আমরা আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেছি। একজন ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ প্রদান করা হয়েছে, তারা গতকালকেও থেকে কাজটা শুরু করার জন্য গিয়েছে। আমি আশা করছি যে এই জুনের মধ্যে কাজটি সম্পন্ন হবে। শুধু আশার বাণী নয়, জলাবদ্ধতা নিরসনে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই চাওয়া স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রতিদিনই বিষ মিশছে সুন্দরবনের খাল নদীতে। মাছ ধরতে অপরাধীরা ব্যবহার করছে এক ধরনের কীটনাশক, ফলে চরম হুমকির মুখে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য। অভিযোগ, বনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খালগুলোতে এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চললেও ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেই সংশ্লিষ্টদের। বনরক্ষীদের হাতে জব্দ হওয়া এসব মাছ বিষ দিয়ে শিকার করা। এক শ্রেণীর অসাধু জেলে খালের পানিতে বিষ ঢেলে শিকার করেছে এই মাছ। মংলা, বাগেরহাট থেকে শুরু করে সুন্দরবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলছে এই অপকর্ম। স্থানীয়দের অভিযোগ, বছর জুড়ে সুন্দরবনের খাল নদীতে বিষ ছড়িয়ে প্রাণবৈচিত্র্য ধ্বংস করছে কিছু জেলে। তাদের মদত দিচ্ছে স্থানীয় কিছু অসাধু মাছ ব্যবসায়ী ও বন কর্মকর্তা। বিষ ধরা পার্টি ফরেস্টার সহযোগিতা করিয়া জাহাজ থেকে ভিতরে তারা মাছ মারতেছে। আরবদার আছে কিছু, তারা বীজ দিয়া মাছ ধরাইয়া জঙ্গলে মাছ রোদ দেয়, জঙ্গলে মাছ ধরায়, সেই মাছে বহুত মানুষের ক্ষতি হয়, জঙ্গল খালি করে নিয়ে আসে মোংলায়। প্রশাসন এদের বিরুদ্ধে তৎপর হওয়া উচিত। সুন্দরবনে বিষ দেওয়ার ফলে জলজ প্রাণী যেগুলো আছে, মাছ সহ অন্যান্য, সেগুলো তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডলফিন, কুমির, কচ্ছপ এসব তো ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন পরিবেশবিদরা বলছেন, এই মুহূর্তে সুন্দরবনের প্রাণবৈচিত্র্যের জন্য সবচেয়ে বড় ঝুঁকি বিষ দিয়ে মাছ শিকার। পরিবেশ ধ্বংস করে এই মাছ ধরা বন্ধের আহ্বান তাদের। এই সুন্দরবন এখন মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে এই বিষ দ্বারা। যারা হরিণ, বাঘ, তারাও এই পানি খেয়ে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানি যখন লোকালয়ে প্রবেশ করছে, এতে মানুষেরও ক্ষতি হচ্ছে। প্রতি বছরই সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের পরিধি বাড়ছে। বিষয়টি আমলে নিলেও অবৈধ এই কারবার ঠেকাতে ব্যর্থ বন বিভাগ। যদিও কর্মকর্তাদের দাবি, চেষ্টা অব্যাহত। খুবই হুমকিতে আছে। ধরেন বিষ যদি যে খালে দেয়া হয়, সে খালের সবগুলো মাছই কিন্তু চলে গেল। গত এই 3 মাসে আমরা অনেকগুলো অভিযান করেছি এবং আমরা 635 কেজি কিন্তু বিষযুক্ত মাছ আমরা ধরেছি, আসামিও ধরেছি। তো আমরা এই জন্য চেষ্টা করছি যে মানুষের সচেতন করা। বিষযুক্ত মাছ ধরা এবং বিষের অপরাধী যারা জেলেদেরকে ধরার জন্য আমরা কিন্তু ড্রোনেরও ব্যবহার করি। হিসাব বলছে, সুন্দরবনে নদী ও খাল আছে 450টি। 1185 বর্গ কিলোমিটার আয়তনের এই জলাভূমিতে রয়েছে প্রায় 300 প্রজাতির মাছ। এই মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় এখনই বন্ধ করতে হবে বিষ প্রয়োগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের খবরে শোকের ছায়া নেমেছে পরিবারে। বৃষ্টির সহপাঠীরা বলছেন, অত্যন্ত মেধাবী, ভদ্র ও শান্ত ছিল বৃষ্টি। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন উপাচার্য। হাসিব আল আমিনের তথ্য ছবিতে জানাচ্ছেন মুনিয়া মুশতারি। স্বপ্ন ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করবেন। সেই আশা নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন নাহিদা সুলতানা বৃষ্টি। সেই স্বপ্ন থেমে গেল নির্মম পরিণতিতে। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 13তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন নাহিদা বৃষ্টি। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি গবেষণায় যুক্ত হন মাদারীপুরের মেয়ে বৃষ্টি। বৃষ্টি আপু তো সেখানে বুয়েটে চান্স পেয়েছে এবং সেখানে মাস্টার্স করার সুযোগ পেয়েছে, তারপরে সে পিএইচডি করার সুযোগ পেয়েছে। সেই জায়গায় গিয়ে তার স্বপ্ন থেমে গেছে। আমরা এসব কিছু আসলে দেখে সবাই, জুনিয়র ছিলাম আমরা, ওনার অনেক অনেক ভালো এবং মিশুক একজন মানুষ ছিলেন। আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি স্তব্ধ।
অত্যন্ত প্রাণোজ্জ্বল এবং চঞ্চল একটা আবু ছিল, সবাই অনেক ফ্রেন্ডশিপ ছিল, ওনার ডিপার্টমেন্টে একটা সুনামও ছিল। হঠাৎ করে এমন নিউজটা আমাদের জন্য আসলে খুবই বেদনাদায়ক এবং কষ্টদায়ক। বাসার ভেতর রক্তাক্ত অবস্থায় পাওয়া দেহাবশেষের সঙ্গে ডিএনএ মিল পাওয়ায় নিশ্চিত হয় বৃষ্টির মৃত্যুর। এ খবরে বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। আমি আসলে সবাই এত কনসেন্ট্রেশন, সারাটা দিন কালকে আমার মানে খাবারই ঢুকে না মুখ দিয়ে, এরকম একটা অবস্থা, এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড আসলে চিন্তাই করতে পারি না। চিন্তা করলে জানি কেমন লাগে ভিতর। কোনো জায়গায় মন বসছে না, আমরা এটা নিয়ে অনেক কষ্ট পাচ্ছি যে আপুর এই মর্মান্তিক মৃত্যুটা আমরা মেনে নিতে পারছি না। সহপাঠীরা বলছেন, বৃষ্টি ছিলেন মেধাবী, ভদ্র ও শান্ত স্বভাবের একজন মানুষ। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। 4 বছর অনার্স করে বুয়েটে ভর্তি হলেন মাস্টার্সের জন্য, তারপর পিএইচডির অফার পেয়ে উনি আমেরিকা চলে গেলেন। ওনার একটা ড্রিম ছিল যে উনি উচ্চশিক্ষা লাভ করবেন, একটা বেটার লাইফ লিড করবেন। ওনাকে দেখে আমরা অনেক ইন্সপায়ার্ড ছিলাম যে আমরাও এরকম কিছু করতে পারবো। কিন্তু এখন ওনার এই মর্মান্তিক মৃত্যুতে ওনার পরিবার, ওনার ফ্রেন্ড সবাই অনেক মর্মাহত। আর আমরা যারা ইন্সপায়ার্ড ফিল করতাম তারা এখন ভয় পাচ্ছি। সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মার্কিন দূতাবাসকে কল করা হোক, তাদেরকে বাংলাদেশের যত শিক্ষার্থী আছে তাদের নিরাপত্তার ব্যাপারে যাতে তারা পদক্ষেপ নেয়, এবং বৃষ্টি আপু এবং লিমন ভাইয়ের যে হত্যাকাণ্ড সেটা যাতে সুষ্ঠু একটা তদন্ত হয়। এদিকে নাহিদা বৃষ্টির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবীপ্রবী উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। বৃষ্টির মৃত্যুতে আসলে আমরা পুরো পরিবার আসলে শোকাহত, এবং এই শোকাহতের মধ্যেও আমরা আশা করব আগামীতে যেন আর কোনো বৃষ্টির জীবন ঝরে না পড়ে, এবং এ বিষয়ে সরকার এবং আমাদের সরকার আমেরিকান গভর্নমেন্টের সাথে যথাযথভাবে কমিউনিকেট করে ওর বিচারের বিষয়টা যেন নিশ্চিত করে। এর আগে একই ঘটনায় নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল মিলনের মরদেহ উদ্ধার করে পুলিশ। গত 16 এপ্রিল থেকে 2 বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ ছিলেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজিল্যান্ড 24 এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।